ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না। তাদের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশের লাভ হবে না, হতে পারে একমাত্র আওয়ামী লীগের। আমরা ভারতের কোনো সহযোগিতা আমাদের দরকার নাই, ভারতের আমাদের চিকিৎসার দরকার নাই, ভারতীয় পণ্য আমাদের দরকার নাই। তাহলে কিন্তু ভারত আবার উল্টা সুর দিবে। এখন আপনি যে কথাটা বললেন যে ভারত এই সরকারের সাথে কাজ করতে চায়, তাতে পরাজয় কিনা, আমি মনে করি যে পরাজয়ের চেয়ে তাদের সুতায় টান লেগেছে। তা পাকিস্তান শক্তিশালী ছিল, এবং পাকিস্তান যদি এক অংশ থাকতো তাহলে ভারত কখনোই এই ধরনের আচরণ করবার মতো সাহস পাইতো না। তাই আমরা মনে করি, আমি মনে করি এবং বিশ্বাস করি যে ভারতকে অন্তত বিশ্বাস করার, ভারতকে অন্তত বন্ধু ভাবার কোনো কারণ থাকতে পারে না। এই বিষয়টাকে আমি ঠিক পরাজয়ের দিকে দেখছি না। এটা এই এই ধরনের আলোচনা তাদের সবসময় এটা কৌশলী আলোচনা। স্বাধীনতা উত্তর আমরা যদি দেশের অবস্থা দেখি, তাহলে স্বাধীনতার পূর্বে এই যুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে, কিন্তু স্বাধীনতার পর তারা কিন্তু তার চেয়ে বেশি সম্পদ, অস্ত্র এদেশ থেকে লুট করে নিয়েছে। বর্তমান সরকারের যে তারা তাদের সাথে যে কাজ করতে চায়, এটা অন্য একটা ট্রাম্প কার্ড কিনা সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী, কিন্তু এই প্রতিবেশী দেশটি কখনোই আমাদের সাথে মানে প্রতিবেশী সুলভ আচরণ করে নাই। তারা সবসময় নিজেদেরকে দাদাগিরি দেখিয়েছেন, আমাদেরকে মনে করেছেন আমরা তাদের, বাংলাদেশ তাদের অন্তর্গত, তাদের অধীনস্থ একটি রাষ্ট্র। আজকে দেশের এই স্বৈরাচার পতন হবার পরে শুধুমাত্র হিন্দুদের দিয়ে এখানে ষড়যন্ত্র করা হয়েছে তা কিন্তু নয়। এখানে জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছে, আপনারা জানেন। আনসারকে দিয়ে চেষ্টা করা হয়েছে, হিন্দু ভাইদেরকে দিয়েও চেষ্টা করা হয়েছে, হয় নাই যে তা আমি বলবো না। কিন্তু এদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে যেরকম ঐক্যবদ্ধ ছিল, তারা এখনো ঐক্যবদ্ধ আছে। একটা শ্রেণী যারা এই দেশকে সবসময় পিছনের দিকে ঠেলে দেবার চেষ্টা করেছে, যারা এই দেশের ভালোতে তারা আনন্দ বোধ করে না, প্রতিবেশী রাষ্ট্রের বৃষ্টি হইলে যারা এই দেশে ছাতা ধরে, সেই ছোট্ট একটা শ্রেণী ঘাপটি মেরে থেকে এখনো বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে। তবে এই 5 তারিখের পরে যে ষড়যন্ত্রগুলো চিহ্নিত করা হয়েছে, সেই কোনো একটি ষড়যন্ত্রেও তারা সফল কাম হতে পারে নাই। তার কারণ এদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে এখনো রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। জয় পরাজয়টাকে যদি আমরা সামনে নিয়ে আসি, আমরা আসলে ভৌগোলিক দিক থেকে ভারত অনেক বড় রাষ্ট্র, কিন্তু আমরা যদি একটু গভীরে চিন্তা করি, সম্পদের দিক থেকে আনুপাতিক হারে আমাদের যে জনসংখ্যা আর তাদের যে জনসংখ্যা, তাতে কিন্তু বাংলাদেশের চেয়ে ভারত একটি গরিব রাষ্ট্র আমি বলবো, যতটুকু আমি মনে করি আর কি। তো এখন তারা আমাদের এই দেশ থেকে যেই পরিমাণ রেমিটেন্স নেয়, তাদের একটি সমীক্ষায় এসেছে যে এটা ভারত বাংলাদেশ থেকে যে রেমিটেন্স নেয় সেই তার আমাদের বাংলাদেশ দ্বিতীয় আছে, সারিতে আছে। তো এই দেশ থেকে তারা, এই দেশকে কখনো তারা কিছু দেয় নাই। ভারতের সাথে সম্পর্ক রেখে আমাদের কিছু হবে এমনটা মনে করবার কোনো কারণ নেই। আমরা তো মনে করি যে ডক্টর ইউনূস সাহেব যেদিন ক্ষমতায় আসলেন, তিনি একটি হুঙ্কার দিয়েছিলেন, যেভাবেই হোক দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আমরা কিন্তু তার প্রতিফলন দেখি নাই। যেখানে বলেছিলেন যে 7 সিস্টার নিয়ে বা ভারত যদি বাংলাদেশের নিয়ে ষড়যন্ত্র করে, তাহলে তাদের সেই 7 সিস্টারে হাত দেওয়া হবে। তা আমার তো মনে হয় যে এখনো যদি আমরা সেই নীতিতেই থাকি, আজকে ভারতীয় পণ্য বর্জন করবার জন্য অনেক আগেই বিএনপি সহ সমমনা দলগুলো ডাক দিয়েছে। চিকিৎসা, আজকে যে মুস্তাফিজ ভাই বললেন চিকিৎসার বিষয়ে, আমরা যদি বাংলাদেশ থেকে ভারতের কে না বলে দিই, আমরা যদি কোনো চিকিৎসা, তাদের মার্কেটিং, সমস্ত কিছুতে আমরা বাংলাদেশের মানুষ যদি অংশগ্রহণ না করি, তাহলে তো ভারতের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আজকে ভিসা দেওয়া হচ্ছে না, চিকিৎসার জন্য ভিসা দেওয়া হচ্ছে না, তার মানে তারা বাংলাদেশকে ভয় দেখিয়ে তারপরে তাদের অন্তর্গত করতে চায়। আমরা যদি সুস্পষ্টভাবে ঘোষণা করি যে আমরা ভারতের কোনো সহযোগিতা আমাদের দরকার নাই, ভারতের আমাদের চিকিৎসার দরকার নাই, ভারতীয় পণ্য আমাদের দরকার নাই, তাহলে কিন্তু ভারত আবার উল্টা সুর দিবে। এখন আপনি যে কথাটা বললেন
যে ভারত এই সরকারের সাথে কাজ করতে চায় তাতে পরাজয় কিনা। আমি মনে করি যে পরাজয়ের চেয়ে তাদের সুতায় টান লেগেছে, তাদের অর্থনৈতিক ভঙ্গুরের পথে, চিকিৎসা ব্যবস্থা ভঙ্গুরের পথে, তাদের পণ্য আজকে বাংলাদেশে আসছে না, নানা কারণে তারা অর্থনৈতিক দন্যতায় পড়ে যেতে পারে। এই কারণে আজকে আবার নতুন করে সুর দিয়ে একটি এই সরকারের আনুকল্য পেতে চায়। আর সেই আনুকল্য পাওয়ার জন্যেই তাদের এই সকল কথাবার্তা। তারা কখনোই আমাদের সাথে যে যেভাবে আচরণ করা দরকার, তারা কখনো বাংলাদেশের বন্ধু নয়, তারা একটি দলের কিছু সংখ্যক মানুষের বন্ধু হয়েছিল। হাসিনা সহ আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের বন্ধু ভারত। ভারত কখনোই বলতে পারবে না যে তারা বাংলাদেশের বন্ধু। বাংলাদেশের বন্ধু হলে তারা যে 2014 সালের যে নির্বাচন, যেখানে সুজাতা সিং এসে তারপরে হাঁটুর উপরে কাপড় তুলে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে ভোটারদেরকে সংঘবদ্ধ করে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। শুধু তাই নয়, হোসেন মোহাম্মদ এরশাদ সিএমএসে ভর্তি ছিল, তাকে প্রেশার দিয়ে জোর করে তাকে হত্যার হুমকি দিয়ে, তা হয় ডেথ সার্টিফিকেট পাবেন, না হয় আপনি জীবিত থাকতে হলে আপনাকে নির্বাচনে যেতে হবে, কোনটা করবেন? এই কারণে সেদিন হোসেন মোহাম্মদ এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল। সুতরাং আমরা যদি অতীত ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে ভারত কখনোই বাংলাদেশের বন্ধু নয়। স্বাধীনতা যুদ্ধে যেটুকু সহযোগিতা করেছে, তাদের দরকার ছিল পাকিস্তানকে 2 খণ্ডে বিভক্ত করা। পাকিস্তান শক্তিশালী ছিল এবং পাকিস্তান যদি এক অংশ থাকতো তাহলে ভারত কখনোই এই ধরনের আচরণ করবার মতো সাহস পাইতো না। তাই আমি মনে করি এবং বিশ্বাস করি যে ভারতকে অন্তত বিশ্বাস করার, ভারতকে অন্তত বন্ধু ভাবার কোনো কারণ থাকতে পারে না, এবং তাদের সাথে বন্ধুত্ব করবারও বাংলাদেশের মানুষের এখন কোনো রুচিবোধ আছে কিনা আমি জানি না। তারা হাসিনার সাথে সম্পর্ক তৈরি করেছে, তারা হাসিনার বন্ধু হয়েছে। এক দলকে জিতাইতে গিয়ে বাংলাদেশের 17টি বছর এদেশের মানুষকে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা থেকে বঞ্চিত করেছে, বাক স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। আমরা যারা 17 বছর ডিপ্রাইভ ছিলাম তারা বাড়িতে যেতে পারি নাই, এমনকি আমাদের অনেক ভাইয়েরা গুম খুন হত্যা সব কিছু মেনে নিয়ে মাথায় নিয়েও আমরা রাজপথে ছিলাম, কারণ আমরা ধরেই নিয়েছি ডু অর ডাই। এবং আমরা মনে করেছি যে এই যুদ্ধে যদি আমরা, এই বিপ্লবে যদি আমরা বিজয়ী না হতে পারি তাহলে আমাদের আরো ক্ষতি হবে, সেগুলো মাথায় নিয়েই আমরা কাজ করেছি। আজকে ভারতের সাথে আমাদের যে সম্পর্ক, এটা অত্যন্ত স্পষ্ট হওয়া উচিত। এই সরকারের ইন্টেরিয়ম গভর্নমেন্টেরও একটা পরিষ্কার ধ্যান ধারণা থাকা উচিত, সেটা হচ্ছে ভারত আমাদের কখনোই বন্ধু হতে পারে না। তাদের সাথে বন্ধুত্ব করে বাংলাদেশের লাভ হবে না, হতে পারে একমাত্র আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগ তো এখন দেশেই নেই। পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী সহ 350 এমপি তারা পালিয়ে গেছে এই দেশ থেকে। শুধু তাই নয়, বাইতুল মুকাররমের ইমাম সাহেব তিনিও পালিয়েছেন। কি হয়েছে, কি করেছে তারাই জানে। আজকে আমাদের দেশের যে অবস্থা, আমরা 17 বছর আন্দোলন করেছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আজকে সংস্কার সংস্কার বলে এই ইন্টেরিয়ম গভর্নমেন্ট সব কথাই বলে, সব আলোচনাই করে, কিন্তু তারা নির্বাচনের প্রশ্নটা মুখে আনে না। আমরা বললে তারা বলে যে আমরা অস্থির হয়ে গেছি নির্বাচনের জন্য। অস্থির হব না কেন? 17 বছর আমরা এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্যই তো আমরা আন্দোলন করেছি। আজকে এই সরকারের উচিত ছোটখাটো যে বিষয়গুলো আছে সেগুলো নিষ্পত্তি করে, এবং প্রশাসনের মধ্যে এখনো যারা ঘাপটি মেরে আছে তাদেরকে বিয়োজন করে নতুন করে প্রশাসন সাজিয়ে নির্বাচন কমিশন হয়েছে, সকল কিছুই করে ভোটার তালিকা শেষ করে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করা, এবং সেই নির্বাচনই হবে সবচেয়ে বড় সংস্কার। কারণ 17 বছরের মানুষের মনের আশা পূরণ হবে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে।